Hello viewers, Assalamu alaikum. Hope you are doing well and welcome to my today's discussion. আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসান জামি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি, গাজী মেডিকেল কলেজ। আজকে আমার আলোচনার বিষয় renal plasma clearance. So let's try to understand the concept of renal plasma clearance. আমরা জানি that kidney is capable of clearing the substance from the plasma. Okay, তার মানে কি? কিডনি প্লাজমা থেকে যে সমস্ত সলিউট ওয়েস্ট প্রোডাক্ট আছে বা এক্সেস সলিউট আছে সেটা কি করতেছে, প্লাজমা থেকে এই সাবস্টেন্স গুলা কিডনির মাধ্যমে এটা ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে এবং ফাইনালি প্লাজমা ওই সাবস্টেন্স থেকে মুক্ত হয়ে যাচ্ছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এজন্য বলা হচ্ছে we know that kidney is capable of clearing the substance from plasma. এবং একটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাজমা একটা নির্দিষ্ট পরিমাণ সাবস্টেন্স থেকে কি হচ্ছে, ক্লিয়ার অফ হচ্ছে, ক্লিয়ারড হয়ে যাচ্ছে বা গেট রিড অফ, বা ওই সাবস্টেন্সটা ওই নির্দিষ্ট পরিমাণ প্লাজমা থেকে কমপ্লিটলি রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে দেখি আমরা when a substance is removed in the urine, কোন একটা সাবস্টেন্স যখন ইউরিন দিয়ে যাচ্ছে, a certain volume of plasma is cleared or freed or get rid of that substance. এটাই আমি বললাম, ইউরিন দিয়ে যখন একটা সাবস্টেন্স এক্সক্রিট হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাজমা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওই সাবস্টেন্স থেকে ফ্রি হচ্ছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন আমি আর একটু ভালো বোঝানোর জন্য আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, এখানে আমরা জানি যে ইউরিয়া ক্লিয়ারেন্স 70 ml per minute. হোয়াট ডাজ ইট মিন? এখানে আপনি ইউরিয়া ধরেন একটা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বা একটা সলিউট যেটা ইউরিন দিয়ে কিন্তু বডি থেকে ক্লিয়ার হচ্ছে। সো তার মানে একটা প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাজমা এই ইউরিয়া থেকে কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। বা আমি যদি বলি একটা নির্দিষ্ট পরিমাণ প্লাজমা থেকে ইউরিয়াটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাচ্ছে বা রিমুভ বা সেপারেট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে ইউরিয়া ক্লিয়ারেন্স 70 ml পার মিনিট বলতে আমরা বুঝি যে প্রতি মিনিটে 70 ml প্লাজমা ইউরিয়া মুক্ত হয়ে যাচ্ছে, ইউরিয়া থেকে ক্লিয়ার হচ্ছে। ধরেন আমি আরো ভালো বোঝানোর জন্য আমি যদি বলি, ধরেন আপনি এখানে ইউরিয়াটা একটা ভেজাল, প্লাজমার ভিতরে একটা ইউরিয়া বিভিন্ন ধরনের ভেজাল আছে বা ওয়েস্ট প্রোডাক্ট আছে, তার ভিতরে ইউরিয়া একটা। এখন আপনি প্লাজমাটাকে ধরেন পিউরিফাই করতেছেন এবং প্রতি মিনিটে ইউরিয়াটাকে প্লাজমা থেকে রিমুভ করতেছেন। তাহলে আমি যদি বলি আচ্ছা 1 মিনিটে কতটুকু প্লাজমা পিউরিফাই হলো বা ইউরিয়া মুক্ত হলো, তাহলে এখানে আমরা বলবো 70 ml প্লাজমা প্রতি মিনিটে 70 ml প্লাজমা ইউরিয়ার প্রভাব থেকে মুক্ত হয়েছে, মানে ইউরিয়া থেকে এটা সেপারেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্লাজমা ক্লিয়ারেন্স। ওকে, তাহলে এখন আমরা প্লাজমা ক্লিয়ারেন্সটাকে ডিফাইন করতে পারি, it is the virtual volume of plasma from which that particular substance is completely cleared or removed or get rid of, যেটাই বলেন না কেন, পার ইউনিট টাইম আর পার মিনিট, এটাকে আমরা বলবো রেনাল প্লাজমা ক্লিয়ারেন্স। এখানে পার্টিকুলার সাবস্টেন্স আমি এখানে এক্সাম্পল হিসেবে ইউরিয়া বলেছি, আপনি অন্য সাবস্টেন্স যখন ইউজ করবেন তখন সেটা ধরেন আপনি ক্রিয়েটিনিনের ক্লিয়ারেন্স করতে পারেন, সেটার ভ্যালু ডিফারেন্ট হবে, ইনুলিন বিভিন্ন সাবস্টেন্স ইউজ করতে হয়, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের কিন্তু আমরা এই ক্লিয়ারেন্স ভ্যালু মেজার করি। এখন কথা হচ্ছে এখানে ভার্চুয়াল বলার কারণ কি? ওকে, এখানে খেয়াল করেন ভার্চুয়াল ভলিউম হচ্ছে এই যে প্রতি মিনিটে 70 ml, ধরেন ইউরিয়ার ক্ষেত্রে আমরা বললাম যে 70 ml প্লাজমা ইউরিয়া থেকে ক্লিয়ার হচ্ছে বা ইউরিয়া থেকে পিউরিফাই হচ্ছে। এই 70 ml কিন্তু ডাইরেক্টলি আমরা মেজার করতে পারিনি, এটা একটা আমরা কিছু ইনপুট একটা ইকুয়েশনে আমরা ইনপুট দেওয়ার পরে আলটিমেটলি এই ক্লিয়ারেন্স ভ্যালুটা আমরা পাবো, অর্থাৎ এটা একটা ক্যালকুলেটেড ভ্যালু, ইট ইজ নট এ অ্যাকচুয়াল ভ্যালু, এটা ডাইরেক্টলি মেজার করা যায় না। এই জন্য এই ভলিউমটাকে বলা হচ্ছে
ভার্চুয়াল ভলিউম। ওকে, তো এখানে আমরা ইকুয়েশনটা দেখি, দেখেন যে প্লাজমা ক্লিয়ারেন্স, তার মানে প্রতি এটার ইউনিটটা হচ্ছে এমএল পার মিনিট, যে প্রতি মিনিটে কত এমএল প্লাজমা ওই সাবস্টেন্স থেকে ক্লিয়ার হচ্ছে, ওই সাবস্টেন্স থেকে পিউরিফাই হচ্ছে। তাহলে এটা বের করার জন্য আমাকে কিন্তু প্রতি মিনিটে ওই সাবস্টেন্সটা কতটুকু এক্সক্রিট হচ্ছে সেটার জন্য এই যে দেখেন ইউরিন ফ্লো রেট আমরা জানি, যে আমরা যদি জানি 1 মিনিটে কতটুকু ইউরিন ফরমেশন হচ্ছে, এবং ইউরিনে ওই পার্টিকুলার সাবস্টেন্সের যদি আমরা কনসেন্ট্রেশনটা জানি, তাহলে এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব প্রতি মিনিটে ওই সাবস্টেন্সটা কি পরিমাণে এক্সক্রিট হচ্ছে, অর্থাৎ এক্সক্রিশন রেট। তাহলে এই এক্সক্রিটেড অ্যামাউন্ট এটাকে যদি ওই সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাব ক্লিয়ারেন্স পার মিনিট, প্রতি মিনিটে ক্লিয়ারেন্স কত। অর্থাৎ আমরা আরো সহজে বলতে পারি এক্সক্রিশন রেট বা এক্সক্রিটেড অ্যামাউন্ট এবং যে প্লাজমা কনসেন্ট্রেশনের ওই সাবস্টেন্স প্লাজমা কনসেন্ট্রেশনের যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলছি যে প্লাজমা রেশিও, করলেই আমরা প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারছি। সো এখানে ক্লিয়ারেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, এখানে খেয়াল করেন এই যে ক্লিয়ারেন্সটা আমরা সি দিয়ে ইউজ করি, আর এখানে এস ফর যেই সাবস্টেন্সটার আপনি ক্লিয়ারেন্সটা মেজার করতে চান সেই, এখানে যদি এই জন্য বলা হচ্ছে সিএস, এসটা হতে পারে এখানে ইউরিয়া হলে ইউরিয়া লিখবেন, ইনুলিন হলে ইনুলিন লিখবেন। তাহলে আমরা যাই হোক কোন একটা সাবস্টেন্স ধরে নিই, ইজ ইকুয়াল ইউরিন ফ্লো রেট, এটাকে হচ্ছে সরি কনসেন্ট্রেশন ইন দ্য ইউরিন, ওই সাবস্টেন্সের ইউরিনারি কনসেন্ট্রেশন, সেটা ইউএস দ্বারা আমরা এক্সপ্রেস করব, আর প্রতি মিনিটে ইউরিন ফরমেশন রেট এটা হচ্ছে ভি দ্বারা এক্সপ্রেস করা হয়, ইউরিন ফ্লো রেট পার মিনিট, এবং ওই সাবস্টেন্সের যে প্লাজমা কনসেন্ট্রেশনটা কত, অর্থাৎ এক্সক্রিটেড অ্যামাউন্ট আর প্লাজমা কনসেন্ট্রেশনের যে রেশিও করলে আমরা পাবো, আমরা ক্লিয়ারেন্স ভ্যালু পাবো। ওকে, তাহলে সিএস ইজ ইকুয়াল ইউএস ইনটু ভি ডিভাইডেড বাই পিএস, এটা হচ্ছে ক্লিয়ারেন্স বের করার যে ইকুয়েশন। তাহলে ক্লিয়ারেন্স রেটটা কিন্তু আমরা ডাইরেক্টলি মেজার করতে পারছি না, এটা আমার কতগুলো ইউরিনারি কনসেন্ট্রেশন জানতে হবে, সাবস্টেন্সের ইউরিন ফ্লো রেট জানতে হবে, এবং প্লাজমা কনসেন্ট্রেশন, ওই সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশন কত, এই ভ্যালুগুলো যদি আমি মেজার করি এবং এই ইকুয়েশনে যদি ইনপুট দেই, তাহলে আমি ক্লিয়ারেন্স ভ্যালুটা পেয়ে যাব। এই জন্য এই ক্লিয়ারেন্সটাকে ভার্চুয়াল ভলিউম বলা হয়েছে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটেড, একটা ক্যালকুলেটেড ভ্যালু বা এটা একটা ইমাজিনারি ভ্যালু, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড দ্য ভার্চুয়াল ভলিউম। এবং পরীক্ষার সময় এক্সামিনাররা যখন এই ক্লিয়ারেন্সের ডেফিনেশন জিজ্ঞেস করে, ওনারা কিন্তু এই ভার্চুয়াল ভলিউম এই শব্দটা শোনার জন্য অপেক্ষা করে থাকে। হ্যাঁ, এই শব্দটা না বললে কিন্তু ধরে বসবে যে এটা কেন বলা হলো না। হ্যাঁ, সো আমরা সবাই ডেফিনেশন সুন্দর করে বলবো, ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা from which that particular substance is completely cleared or removed per minute. This is very simple. এখন আমার মনে হয় এই ডেফিনেশনটা আর কারো বুঝতে অসুবিধা নাই, তাহলে আমরা নেক্সট আলোচনায় চলে যাই। এখন কথা হচ্ছে যে ক্লিয়ারেন্স ভ্যালু নিয়ে আমরা why we are so much concerned about the plasma clearance, কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা গুরুত্ব দেওয়ার নিশ্চয়ই কারণ আছে। এটার ইম্পর্টেন্স গুলি যদি আমরা দেখি, যে এই প্লাজমা ক্লিয়ারেন্স করে আমরা কিন্তু জিএফআর কে মেজার করতে পারি, আমরা জিএফআর মেজার করতে পারি, আর জিএফআর মেজার করতে পারলে আমরা কিন্তু কিডনি ফাংশন স্ট্যাটাসটা অ্যাসেস করতে পারবো, বিকজ জিএফআর ইজ অ্যান ইন্ডেক্স অফ রেনাল ফাংশন স্ট্যাটাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিডনির ফাংশন স্ট্যাটাস বোঝার জন্য আমরা যদি জিএফআরটা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিডনি ফাংশনের স্ট্যাটাসটা কোন পর্যায়ে, কি নরমাল আছে নাকি রেনাল ফেলিওরের দিকে আছে, এর কতগুলো স্টেজ আছে আমরা পরে শিখবো। দেন 2 নম্বর পয়েন্ট আছে ডিটারমিনেশন অফ রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন অফ সাবস্টেন্স ইন রেনাল টিউব। কোন একটা ক্লিয়ারেন্স ভ্যালু দেখে আমরা কিন্তু ওই একটা যে কোনো সাবস্টেন্সের ওই সাবস্টেন্সটা কি রিঅ্যাবজর্পশন হয় কিনা, সিক্রেশন হয় কিনা, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে পারি, যেটা আমরা পরে আলোচনা করব। দেন এই ক্লিয়ারেন্স ভ্যালু ইউজ করে আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এই ক্লিয়ারেন্স ভ্যালুকে ইউজ করে আপনারা রেনাল ব্লাড ফ্লো এবং প্লাজমা ফ্লো মেজার করা যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্যালকুলেশন অফ ফিল্ট্রেশন ফ্র্যাকশন। সো দিস আর দ্য সিগনিফিকেন্স বলেন বা ইম্পর্টেন্স বলেন প্লাজমা ক্লিয়ারেন্সের, দিস আর দ্য ইম্পর্টেন্স। এই জন্য প্লাজমা ক্লিয়ারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1 নম্বর যে পয়েন্ট আমি বলেছি যে ক্লিয়ারেন্স ভ্যালু দেখে কিন্তু আমরা রেনাল জিএফআর মেজার করতে পারি, এবং জিএফআর দেখে কিন্তু আমরা কিডনির যে ফাংশনাল স্ট্যাটাস
এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই। GFR is an index of renal functional status. So that is why this plasma clearance is very important. Okay. এখন কিছু জিনিস আমরা একটু প্রথমে ডিটেইল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা বেসিক জিনিস একটু আমাদেরকে চিন্তা করতে হবে। মোস্ট অফ দ্য সাবস্টেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সাবস্টেন্সটা যদি ফ্রিলি ফিল্টার্ড হয়, এখানে একটা জিনিস খেয়াল করেন, কোন একটা সাবস্টেন্স যদি ফ্রিলি ফিল্টার্ড হয় এবং ওই সাবস্টেন্সটা যদি প্লাজমাতে কোনো প্রোটিনের সাথে বাইন্ড না করে, দুইটা জিনিস বললাম, ফ্রিলি ফিল্টার্ড and not bound to plasma protein, এরকম একটা সাবস্টেন্স কে যদি আপনি কনসিডার করেন তাহলে দেখা যাবে এই সাবস্টেন্সটার কনসেন্ট্রেশন, দেয়ার কনসেন্ট্রেশন ইন দা গ্লোমেরুলার আল্ট্রাফিল্ট্রেট। এই সাবস্টেন্সটা যদি গ্লোমেরুলার আল্ট্রাফিল্ট্রেট বলতে যেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, 1 মিনিটে 125 ml ফিল্ট্রেট তৈরি হয়, তাহলে এখন ওই 1 ml ফিল্ট্রেটের ভিতরে ওই সাবস্টেন্সটার কনসেন্ট্রেশন কত, সেই কনসেন্ট্রেশনটা will be equal to their plasma concentration। এখানে প্লাজমা px, x মানে হচ্ছে কোন ওই পার্টিকুলার সাবস্টেন্সটা যারা এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করছে যে ফ্রিলি ফিল্টার্ড এবং প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড না। অর্থাৎ এরকম একটা সাবস্টেন্সের যদি আমি প্লাজমা কনসেন্ট্রেশন জানি, হ্যাঁ, যে পার ডেসিলিটারে বা পার এমএল ওই সাবস্টেন্সের কি পরিমাণ আছে, that will also indicate that concentration will be equal to the concentration of that substance in the glomerular filtrate or ultrafiltrate। সেম হবে প্লাজমা কনসেন্ট্রেশন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটে ওই সাবস্টেন্সের কনসেন্ট্রেশনটা সমান হবে। ওকে, সেটা যদি হয় তাহলে কি আমরা বলতে পারি যে কোন একটা সাবস্টেন্স যদি এরকম ফ্রিলি ফিল্টার্ড এবং প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না, এরকম একটা সাবস্টেন্স যদি ফিল্ট্রেশন রেট আমাকে ক্যালকুলেশন করতে বলে, তাহলে দেখেন আমরা জানি 1 মিনিটে ফিল্ট্রেশন হয় হচ্ছে ফিল্ট্রেশন রেটটা 125 ml পার মিনিট, যেটাকে আমরা GFR। এখন যদি পার এমএল ফিল্ট্রেটে ওই সাবস্টেন্সটা কি পরিমাণ আছে জানলে সিম্পলি কিন্তু পার এমএল এর কনসেন্ট্রেশনটাকে যদি আমি এই GFR রেটের সাথে মাল্টিপ্লাই করি, GFR রেটের সাথে, তাহলে কিন্তু ওই সাবস্টেন্সে 1 মিনিটে কতটা ফিল্টার হয়েছে। এখন আমি অলরেডি বলেছি যে ওই সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন ইকুয়াল। হ্যাঁ, তার মানে এই px টাই কিন্তু আবার এই সাবস্টেন্সের গ্লোমেরুলার ফিল্ট্রেশনের কনসেন্ট্রেশনটাকে ইন্ডিকেট করতেছে। তাহলে সিম্পলি যদি আমরা প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে GFR টাকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু ওই সাবস্টেন্সের ফিল্ট্রেশন রেটটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, যেমন আপনি যদি গ্লুকোজের ফিল্ট্রেশন রেটটা মেজার করতে চান, তাহলে GFR এর সাথে গ্লুকোজের যে প্লাজমা কনসেন্ট্রেশন সেটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন, হ্যাঁ, তাহলে আপনি ফিল্ট্রেশন গ্লুকোজের ফিল্ট্রেশন রেটটা পেয়ে যাবেন। ওকে, ক্রিয়েটিনিনের ক্ষেত্রে আপনি এইভাবে ফিল্ট্রেশন রেট, ইনুলিন যেটা ইউজ করেন। ওকে, এখন খেয়াল করেন সিমিলারলি আমরা যেমন ফিল্ট্রেশন রেটটা ক্যালকুলেশন করতে পারলাম, একইভাবে এক্সক্রিশন রেট ফর এ গিভেন সাবস্টেন্স ক্যান বি ক্যালকুলেটেড। কিভাবে? আমরা যদি প্রতি মিনিটে ইউরিন কত ml ইউরিন ফরমেশন হচ্ছে বা ইউরিন যাচ্ছে সেই রেটটা জানি, অর্থাৎ এটাকে বলি ইউরিন ফ্লো রেট। ইউরিন ফ্লো রেটকে মনে রাখবেন আমরা ভি দিয়ে ডিনোট করি, হ্যাঁ, ভি দ্বারা প্রকাশ করি, এবং ওই পার এমএল ইউরিনে ওই সাবস্টেন্সের কনসেন্ট্রেশন যদি জানি, তাহলে এই যেটাকে আমরা বলবো ইউরিনারি কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স, এটাকে ইউ এক্স বা এখানে এস যাই দিতে পারেন, এইটা যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে পেয়ে যাবেন এক্সক্রিশন রেট। তার মানে ইউরিন ফ্লো রেটের সাথে যদি ইউরিনারি কোন একটা সাবস্টেন্সের ইউরিনারি কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করেন তাহলে আপনি এক্সক্রিশন রেটটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনি এখানে খেয়াল করেন, এখানে 4টা ছবি আছে। প্রথম ছবিটা যদি খেয়াল করেন সাবস্টেন্স ফর সাবস্টেন্স এ সাবস্টেন্সের ক্ষেত্রে দেখেন এখানে ধরেন কোন একটা সাবস্টেন্স ফিল্টার্ড হয়েছে, ফিল্টার্ড হওয়ার পরে ফ্রিলি ফিল্টার্ড হয়েছে, কিন্তু এখানে কোনো রিঅ্যাবজর্পশনও হয় নাই, সিক্রেশনও হয় নাই, তাহলে কি হবে, যেটা ফিল্ট্রেশন যেই রেটে ফিল্ট্রেশন হয়েছে সেই একই রেটে কিন্তু এটা এক্সক্রিশন হয়ে যাবে, অর্থাৎ ফিল্ট্রেশন রেট এক্সক্রিশন রেটের সমান হবে। তাহলে ফিল্ট্রেশন রেট আমরা বের করার জন্য কি করতে পারি, GFR
ইনটু এই সাবস্টেন্সটার যদি প্লাজমা কনসেন্ট্রেশন আমি জানি এই যে PS, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই A সাবস্টেন্সের আমরা ফিল্ট্রেশন রেট জেনে যাব, এবং এক্সক্রিশন রেট জানার জন্য আমরা কি ইউরিন ফ্লো রেট V এর সাথে যদি আমরা ইউরিনারি কনসেন্ট্রেশন, ধরেন এই A সাবস্টেন্সের ক্ষেত্রে ইউরিনারি কনসেন্ট্রেশন যদি আমি মেজার করি, সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি পেয়ে যাব এক্সক্রিটেড অ্যামাউন্ট। ওকে, তাহলে ফিল্টার্ড অ্যামাউন্ট পেলাম আর এক্সক্রিটেড অ্যামাউন্ট। এখন আমি যে প্রথম সাবস্টেন্সের ক্ষেত্রে বলছিলাম যে যেই রেটে ফিল্ট্রেশন হচ্ছে, যেহেতু রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন হয় না, তাহলে যার এক্সক্রিশন রেটটা সমান হবে। তাহলে দেখেন সাবস্টেন্স A যেহেতু ফ্রিলি ফিল্টার্ড হয়, এরকম একটা সাবস্টেন্সের ফিল্ট্রেশন রেট কি হবে, এক্সক্রিশন রেটের সমান হবে, যেহেতু কোনো রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন হয় না। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা গিভেন সাবস্টেন্সের জন্য, সেই সাবস্টেন্স যদি ফ্রিলি ফিল্টার্ড হয়, কোনো রিঅ্যাবজর্পশন না হয় বা এক্সক্রিটেড না হয়, সেই সাবস্টেন্সের ক্ষেত্রে তার ফিল্ট্রেশন রেট এক্সক্রিশন রেটের সমান হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন 2 নম্বর বি সাবস্টেন্সের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে সাবস্টেন্সটা ধরেন এই বি সাবস্টেন্সটা ফিল্টার্ড হচ্ছে, হওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে পার্শিয়াল রিঅ্যাবজর্পশন হচ্ছে, কিছু পরিমাণ রিঅ্যাবজর্পশনে ব্লাডে চলে গেছে, আর অবশিষ্ট যে অংশ ইউরিন দিয়ে এক্সক্রিট হয়েছে। তাহলে এইখানে দেখেন ফিল্ট্রেশন রেট কি এক্সক্রিশন রেটের সমান হবে, নাকি এক্সক্রিশন রেটটা ফিল্ট্রেশন রেটের চেয়ে কম হবে? যেহেতু ফিল্ট্রেশন হওয়ার পরে কিছু পরিমাণ রিঅ্যাবজর্পশন হয়ে চলে গেছে, তাহলে এক্সক্রিশন রেটটা একটু কম হবে, তার মানে ফিল্ট্রেশন রেটটা এখানে বেশি হবে। যখন দেখবো যে ফিল্ট্রেশন রেট এক্সক্রিশন রেটের চেয়ে বেশি, তার মানে আমরা বুঝে ফেলবো সেই কোন একটা সাবস্টেন্সের রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, ফিল্ট্রেশন রেটের চেয়ে এক্সক্রিশন রেটটা যখন কম হবে, সেই সাবস্টেন্সটা আমরা ধরে নেব সেটা ফিল্ট্রেশন হয়েছে এবং রিঅ্যাবজর্পশন হয়েছে। ওকে, আচ্ছা, এটা গেল সাবস্টেন্স বি। তারপরে দেখেন সি সাবস্টেন্সের ক্ষেত্রে, এখানে সি সাবস্টেন্সটা ফ্রিলি ফিল্টার্ড হয়েছে, ফিল্টার হওয়ার পরে দেখা যাচ্ছে এখানে যা ফিল্টার্ড হয়েছিল তার 100% কি হয়ে গেছে, এটা রিঅ্যাবজর্পশন হয়েছে, কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়েছে। তাহলে এক্সক্রিটেড অ্যামাউন্টটা কি হলো, এখানে কোনো এক্সক্রিশন হবে, এটা 0। মানে এরকম কোন সাবস্টেন্স যদি আপনি কনসিডার করেন যে সাবস্টেন্সের ফিল্টার হবে এবং 100% রিঅ্যাবজর্পশন হবে, তাহলে সেটার এক্সক্রিশন রেটটা কি হবে, সেটার এক্সক্রিশন রেটটা 0 হবে। ইউরিনে ওই সাবস্টেন্স আপনি পাবেনই না। যেমন আপনি ধরতে পারেন গ্লুকোজ কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, 100% রিঅ্যাবজর্পশন, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, তাহলে ইউরিনে কিন্তু এই সাবস্টেন্স গুলো আপনি যেহেতু তার এক্সক্রিশন রেটটা 0, আমি যদি বলি গ্লুকোজের এক্সক্রিশন রেট কত, 0, ইউরিনে আপনি গ্লুকোজ পাবেন, অ্যামাইনো অ্যাসিডের 0। ওকে, তাহলে এটা গেল সাবস্টেন্স সি। এখন ডি সাবস্টেন্সটা যদি আপনি কনসিডার করেন, এখানে দেখেন এই সাবস্টেন্সটা ফিল্টার্ড হয়েছে, ফিল্টার্ড অ্যামাউন্টের সাথে আবার নতুন করে ওই সাবস্টেন্সটা কিছু এখানে এক্সক্রিট হয়েছে, দুইটা মিলছে, মিলে তারপরে এখানে এক্সক্রিশন হয়েছে, টোটাল অ্যামাউন্টটা এক্সক্রিট হলো। তাহলে এখানে এক্সক্রিশন রেটটা কি ফিল্টার্ড অ্যামাউন্টের সমান হলো না, এখানে এক্সক্রিটেড অ্যামাউন্টটা বেশি হবে, কারণ ফিল্টার্ড অ্যামাউন্টের সাথে আবার সিক্রেটেড অ্যামাউন্টটা যোগ হয়ে সেটা এক্সক্রিশন হয়েছে। তাহলে এই সাবস্টেন্স ডি এর ক্ষেত্রে এটার এক্সক্রিশন রেটটা বেশি। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে যখনই ফিল্ট্রেশন রেটের চেয়ে এক্সক্রিশন রেট বেশি হবে, তার মানে আমরা বুঝতে পারবো সেই সাবস্টেন্সে কিন্তু সিক্রেশন হয়েছে। এটা হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাই, আমরা অলরেডি বলেছি যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন রেট, এখানে খেয়াল করেন ইট ইজ অ্যান ইন্ডেক্স অফ রেনাল ফাংশন স্ট্যাটাস। ইন্ডেক্স অফ রেনাল ফাংশন স্ট্যাটাস, জিএফআর থেকে আপনি কিন্তু রেনাল ফাংশন স্ট্যাটাসটাকে কি করতে পারবেন, অ্যাসেস করতে পারবেন বা সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন। এখন তাহলে জিএফআরটা কিভাবে আমরা মেজার করতে পারি? জিএফআর মেজার করা যায়? ইয়েস, জিএফআর মেজার করা যাবে। কিভাবে যাবে? বাই ইউজিং দ্য ক্লিয়ারেন্স টেস্ট। যে ক্লিয়ারেন্স টেস্ট নিয়ে আমি আজকে কথা বলতেছি, যে জিএফআর ক্যান বি মেজার্ড বাই ক্লিয়ারেন্স টেস্ট। আচ্ছা, দেখেন কিভাবে আমরা ক্লিয়ারেন্স টেস্টের সাথে জিএফআর এর সম্পর্কটা কোথায়। ধরেন রেট অফ এক্সক্রিশন অফ এ সাবস্টেন্স, কোন একটা সাবস্টেন্সের আপনি রেট অফ এক্সক্রিশন রেট ক্যালকুলেট করলেন কিভাবে, আমি অলরেডি কিন্তু বলেছি এক্সক্রিশন রেট কিভাবে ক্যালকুলেশন করবেন। ইউরিন ফ্লো রেটের সাথে যদি ওই সাবস্টেন্সের ইউরিনারি কনসেন্ট্রেশনটা গুণ করেন, অর্থাৎ মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি ওই সাবস্টেন্সের এক্সক্রিশন রেট পেয়ে যাবেন। এখন আপনি এই এক্সক্রিশন রেটটা যদি আপনি মেজার করেন এবং ওই সাবস্টেন্সটা যদি এরকম হয়
যে সাবস্টেন্সটা রিঅ্যাবজর্পশনও হয় নাই, সিক্রেশনও হয় নাই। তার মানে এই যে এই সাবস্টেন্সটা শুধুমাত্র ফিল্টার হয়েছে এবং এটা এক্সক্রিশন হচ্ছে, মাঝখানে কোনো রিঅ্যাবজর্পশন সিক্রেশন কোনোটাই হয়নি। এবং এই সাবস্টেন্সটা যদি ফ্রিলি ফিল্টার্ড হয়, তার মানে তিনটা ইম্পর্টেন্ট জিনিস: ফ্রিলি ফিল্টার্ড, নাইদার রিঅ্যাবজর্ব নর সিক্রেটেড। এইরকম একটা সাবস্টেন্সের ক্ষেত্রে যদি রেট অফ এক্সক্রিশন তাদের আপনি যদি মেজার করেন, তাহলে দেখবেন তার rate of its excretion would be precisely equal to the rate of its filtration. এটা বললাম একটু আগেই দেখাইলাম যে কোন একটা সাবস্টেন্স যদি, এই যে প্রিভিয়াস চিত্রটা আমি যদি আবার আপনাদেরকে দেখাই, যে এই এ সাবস্টেন্সটা শুধুমাত্র ফিল্টার্ড হয়েছে, এটা রিঅ্যাবজর্পশনও হয় নাই, সিক্রেশনও হয় নাই, তাহলে এই ক্ষেত্রে ফিল্ট্রেশন রেট এক্সক্রিশন রেটের সমান হবে। সেটাই এখানে আমি বলার চেষ্টা করছি যে এরকম একটা সাবস্টেন্স যদি আপনি কনসিডার করেন, সেটার ফিল্ট্রেশন রেট এক্সক্রিশন রেট দুইটা সমান হবে। যেই রেটে ফিল্ট্রেশন হচ্ছে সেই রেটে এক্সক্রিশন হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমি যদি এক্সক্রিশন রেটটা বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো তার জিএফআর রেটটা ইকুয়াল। এখন দেখি, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। ফিল্ট্রেশন রেট সমান সমান এক্সক্রিশন রেট। আবার বলি, এই ফিল্ট্রেশন রেট is equal to excretion rate, এটা কখন পসিবল? তখন পসিবল যখন ওই সাবস্টেন্সের ক্ষেত্রে পসিবল যে সাবস্টেন্স শুধুমাত্র ফিল্টার্ড হয়, ফ্রিলি ফিল্টার্ড হবে, প্লাজমা প্রোটিনের সাথে কোনো বাইন্ড করবে না, এবং ওই সাবস্টেন্সটা নেইদার রিঅ্যাবজর্ব নর সিক্রেটেড। এইরকম একটা সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা ফিল্ট্রেশন রেটটা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে? আমি অলরেডি বলছি ফিল্ট্রেশন রেট ক্যালকুলেশন, যে ওই সাবস্টেন্সের যে প্লাজমা কনসেন্ট্রেশন আছে এবং এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করতে পারি, তাহলে আমরা ফিল্ট্রেশন রেট পেয়ে যাব। আবার এক্সক্রিশন রেটটা আমরা কিভাবে পাবো? যে ইউরিনের ওই সাবস্টেন্সের আমরা কনসেন্ট্রেশনটা মেজার করব এবং ইউরিন ফ্লো রেট, এটা আমরা জানি ভি, এটা করলে আমরা এক্সক্রিশন রেট পেয়ে যাব। তাহলে আমরা কি জানি? ফিল্ট্রেশন রেট ইজ ইকুয়াল এক্সক্রিশন রেট। তাহলে কি আমরা বলতে পারি যে জিএফআর ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স ইজ ইকুয়াল ইউরিনারি কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স ইনটু ইউরিন ফ্লো রেট। ওকে, এখান থেকে যদি আমি শুধুমাত্র জিএফআরটা ধরেন আমাকে মেজার করতে হবে, জিএফটা ডিটারমাইন করতে হবে, তাহলে জিএফআরটাকে আমরা বাম পাশে রেখে এই ভ্যালুটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি আসবে? ইউএস ইউরিনারি কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স ইনটু ভি ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। মনে আছে এই সূত্রটা? কোন সূত্র? যে ইউরিনারি কনসেন্ট্রেশন ইনটু ভি, এটা হচ্ছে এক্সক্রিটেড অ্যামাউন্ট, এবং তার সাথে প্লাজমা কনসেন্ট্রেশন যদি আপনি রেশিও করেন, এটা কিন্তু ক্লিয়ারেন্স। সিএস ইজ ইকুয়াল ইউএস ইনটু ভি ডিভাইডেড বাই পিএস। তাহলে ইজ ইকুয়াল আমরা লিখতে পারি যে ক্লিয়ারেন্স রেট অফ দ্যাট সাবস্টেন্স, এটা তো ক্লিয়ারেন্সের সূত্র। তাহলে দেখা যাচ্ছে যে জিএফআর এবং ক্লিয়ারেন্স ভ্যালুটা এক্ষেত্রে সমান, তাই না? তাহলে কখন জিএফআর ভ্যালু ক্লিয়ারেন্স ভ্যালু সমান হবে? তখনই সমান হবে ওই সাবস্টেন্সের ক্ষেত্রে যেই সাবস্টেন্স প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে না, ফ্রিলি ফিল্টার্ড হবে, রিঅ্যাবজর্পশন হবে না, সিক্রেশন হবে না। এইরকম একটা সাবস্টেন্স দিয়ে যদি আপনি তার ক্লিয়ারেন্স রেটটা বের করতে পারেন এই সূত্র দিয়ে, সিএস ইজ ইকুয়াল টু ইউএস ইনটু ভি ডিভাইডেড বাই পিএস, তাহলে ওইটাই কি হবে? তার জিএফআর ভ্যালু সমান হবে। ওকে, তার মানে 125 ml পার মিনিট হবে। তাহলে বোঝা গেল কিভাবে ক্লিয়ারেন্স টেস্ট, কোন ক্ষেত্রে আমরা কিভাবে ক্লিয়ারেন্স টেস্টের সাহায্যে আমরা জিএফআর ভ্যালুটাকে মেজার করতে পারি। ওকে, তার মানে এইভাবে আমরা কোন একটা সাবস্টেন্সের যদি এরকম একটা সাবস্টেন্স ইউজ করে যেটা ফ্রিলি ফিল্টার্ড হবে, রিঅ্যাবজর্পশন হবে না, সিক্রেশন হবে না, এরকম একটা সাবস্টেন্স যদি ক্লিয়ারেন্স রেট বের করতে পারি, তার মানে এই ক্লিয়ারেন্স রেটটাকেই আমরা জিএফআর রেট মনে করি। তাহলে এখন কি কি সাবস্টেন্সের দিয়ে আমরা জিএফআর মেজার করতে পারি? যেমন সেই সবচেয়ে আইডিয়াল সাবস্টেন্স বলা হচ্ছে যে ইনুলিন, তারপরে ক্রিয়েটিনিন আছে, মেনিটল আছে, ইডিটিএ আছে, ইউরিয়া আছে। These are the substances that can be used to measure the GFR by using the clearance test. এখন এর মধ্যে ইনুলিন ক্লিয়ারেন্সটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড,
মনে রাখবেন গোল্ড স্ট্যান্ডার্ড বা আইডিয়াল, মানে সারা প্রশ্ন করে কোনটা মোস্ট আইডিয়াল বা স্ট্যান্ডার্ড, তাহলে মনে আমরা ইনুলিন ক্লিয়ারেন্স, বাট নট পারফর্মড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। এটাও মনে রাখতে হবে ইনুলিন ক্লিয়ারেন্স যদিও এটা গোল্ড স্ট্যান্ডার্ড বা মোস্ট আইডিয়াল, বাট এটা কিন্তু ক্লিয়ারেন্স প্র্যাকটিসে পারফর্ম করা হয় না। অনেক সময় একাডেমিক পারপাসে ইউজ করা হয়, ক্লিনিক্যালি এটা ইউজ করা হয় না। কারণ কি? কারণ হচ্ছে ইট ইজ নট কনভেনিয়েন্ট ফর দ্য পেশেন্ট। কারণ হচ্ছে ইনুলিন একটা এক্সোজেনাস সাবস্টেন্স, এটা আমাদের বডিতে তৈরি হয় না। সো আপনাকে একটা আইভি ইনফিউশনের মাধ্যমে ইনুলিনটাকে আপনার বডিতে ইন্ট্রোডিউস করতে হবে টু মেইনটেইন এ সার্টেন কনসেন্ট্রেশন। তারপরে সেটা প্লাজমা কনসেন্ট্রেশন মেজার করতে হবে, তারপরে ইউরিনারি কনসেন্ট্রেশন মেজার করতে হবে, দেন ইউরিন ফ্লো রেট ভি এর মান, তারপরে আপনি, সো ইট ইজ নট এ কনভেনিয়েন্ট। কিন্তু এই ক্ষেত্রে আপনার জন্য ক্রিয়েটিনিনটা বেশ সুবিধাজনক ক্লিনিক্যালি। এই জন্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটা ইট ইজ ওয়াইডলি ইউজড। কারণ হচ্ছে ক্রিয়েটিনিনটা আপনারা জানেন ইট ইজ এটা মাসেল ক্রিয়েটিন থেকে তৈরি হয়, তবে এটা আমাদের বডিতে এন্ডোজেনাসলি তৈরি হয়। সো বাইরে থেকে আপনাকে কোনো ক্রিয়েটিনিন ইনফিউশন দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। সো এই জায়গাটাতে হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের সুবিধা। তাহলে আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েটিনিনের প্লাজমা কনসেন্ট্রেশন যদি জানেন, ইউরিনারি কনসেন্ট্রেশন মেজার করতে হবে, এবং ইউরিন ফ্লো রেটটা দিয়ে আমরা সূত্রে বসাই দিলে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স পেয়ে যাব। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ওভার দ্য ইনুলিন ক্লিয়ারেন্স। ডিফারেন্স শুধু একটা জায়গায়, ইনুলিনটা বাইরে থেকে ইনফিউশন দিয়ে বডিতে ইন্ট্রোডিউস করতে হয়, যেটা ক্রিয়েটিনিনের ক্ষেত্রে করা লাগছে না। এই জন্য ক্রিয়েটিনিনের আমরা ক্লিনিক্যালি এটা ইউজ করাটা কম্পারেটিভলি কনভেনিয়েন্ট ফর দ্য পেশেন্ট। আচ্ছা, এরপরে ইউরিয়া ক্লিয়ারেন্স ইজ নট অ্যান অ্যাকুরেট মেজার অফ জিএফআর। ইউরিয়া ক্লিয়ারেন্সটা কেন অ্যাকুরেট মেজার না, অলরেডি আপনারা জানেন ইউরিয়া কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ইউরিয়া কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কারণ কিন্তু আমরা আইডিয়াল সাবস্টেন্সের শুধু কি বলছি যে শুধু ফ্রিলি ফিল্টার হবে, রিঅ্যাবজর্পশন হবে না, সিক্রেশন হবে না। তো জিএফআর মেজার করতে হলে আপনাকে ওই ক্রাইটেরিয়া মেনে করতে হবে। তো সেই দিক থেকে ইউরিয়া ক্লিয়ারেন্স ইজ নট অ্যান অ্যাকুরেট মেজার অফ জিএফআর। তাছাড়া ইউরিয়া ক্লিয়ারেন্স ভ্যালুটা ভ্যারি করে, কারণ এটা ডায়েটের সাথে সম্পর্ক আছে, এটার বডির হাইড্রেশন স্ট্যাটাসের সাথে যদি ইউরিয়া কনসেন্ট্রেশনটা ভ্যারি করে, এজন্য ইট ইজ নট এ অ্যাকুরেট মেজার অফ জিএফআর। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে কেন ইনুলিনটা আইডিয়াল। Why is inulin ideal? Why it is used to measure the GFR? তাহলে আমরা যেহেতু এটা খুব পরীক্ষাতে কমনলি আসে বা টিচাররা জিজ্ঞেস করে, তাহলে আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই। ইনুলিন ইজ সুইটেবল ফর মেজারিং জিএফআর ফর দ্য ফলোইং রিজনস। এক নম্বর কি, এটা ফ্রিলি ফিল্টার হচ্ছে, এটা প্লাজমা প্রোটিনের সাথে ফ্রিলি ফিল্টার্ড মানেই হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে না। নেইদার রিঅ্যাবজর্ব নর সিক্রেটেড, নট মেটাবোলাইজড, নট স্টোরড ইন দ্য কিডনি, biologically inert and non-toxic, no effects on filtration rate and excretion rate. ওকে, তো এই সমস্ত কারণে আমরা কিন্তু ক্লিয়ারেন্স জিএফআর মেজার করার জন্য ইনুলিন ক্লিয়ারেন্সটা আমরা পারফর্ম করি। তাহলে ইনুলিন ক্লিয়ারেন্স, তো যদি আপনি একটা ইনুলিনকে ইন্ট্রাভেনাস ইনফিউশনের মাধ্যমে বডিতে ইন্ট্রোডিউস করেন টু মেইনটেইন, ধরেন এই প্লাজমা কনসেন্ট্রেশন 1 মিলিগ্রাম পার এমএল মেইনটেইন করার জন্য যতটুকু দরকার ইনফিউজ করলেন, এবং প্লাজমা কনসেন্ট্রেশনটা মেজার করে দেখলেন 1 মিলিগ্রাম পার এমএল। তাহলে আপনি ফিল্টার্ড অ্যামাউন্ট যদি মেজার করতে পারেন, সেটা কি জিএফআর এর সাথে যদি প্লাজমা কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি ফিল্টার্ড অ্যামাউন্ট পেয়ে যাবেন। এবং এক্সক্রিটেড অ্যামাউন্টটা মেজার করার জন্য অলরেডি আপনারা জানেন যে ইউরিনারি কনসেন্ট্রেশনটা দেখতে হবে ইনুলিনের, এবং ইউরিন ফ্লো রেটটা জানতে হবে। এবং যেহেতু ইনুলিনের ক্ষেত্রে আমরা কি বলছি, শুধু ফ্রিলি ফিল্টার, রিঅ্যাবজর্পশন হয় না, সিক্রেশন হয় না, তাহলে ইনুলিনের ক্ষেত্রে আমরা বলতে পারি ফিল্টার্ড অ্যামাউন্ট ইজ ইকুয়াল এক্সক্রিটেড অ্যামাউন্ট। তাহলে এটা এখান থেকে আমরা যদি জিএফআর দেখেন মেজার করে ফেলতে পারি ইনটু ইউরিনারি কনসেন্ট্রেশন অফ ইনুলিন ইকুয়াল টু ইনটু ভি ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ইনুলিন। তাহলে এটা কি ক্লিয়ারেন্সের সূত্র না এটা? তাহলে এটা লিখতে পারি না আমরা, ইজ ইকুয়াল clearance of inulin C
ইনুলিন দেখছেন, তাহলে 125 ml পার মিনিট। তাহলে এখানে ইউরিনারি কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে এই যে ইনুলিনের মান হচ্ছে 125 মিলিগ্রাম পার ml এবং ইউরিন ফ্লো রেট 1 ml পার মিনিট। তাহলে এখানে আমরা বসাই দিলাম এবং প্লাজমা কনসেন্ট্রেশনটা যদি 1, এই ভ্যালুগুলো যদি ইনপুট দেই তাহলে আপনি পেয়ে যাবেন 125 ml পার মিনিট। আমরা জানি তার মানে দেখছেন ইনুলিন ক্লিয়ারেন্সটা জিএফআর ভ্যালুর সমান আসছে, এই জন্য ইনুলিনটা আইডিয়াল। তাহলে কিন্তু আমরা কি বলেছি যে ক্লিনিক্যালি ইনুলিনটা পারফর্ম করা হয় না, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ যেটা অলরেডি আমরা বলেছি। তাহলে ক্লিনিক্যালি যেটা করা হয় যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এন্ড প্লাজমা ক্রিয়েটিন কনসেন্ট্রেশন ক্যান বি ইউজড টু এস্টিমেট দ্য জিএফআর। ওকে, তাহলে ক্রিয়েটিনিন অলরেডি সুবিধা আমি বলেছি, ইট ইজ এ বাই প্রোডাক্ট অফ মাসেল মেটাবলিজম এন্ড ইজ ক্লিয়ার্ড ফ্রম দ্য বডি ফ্লুইড অলমোস্ট এন্টায়ারলি বাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটা বডির অন্য কোনো রুট দিয়ে ক্রিয়েটিনিনটা ক্লিয়ার হয় না, শুধুমাত্র এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে, মানে কিডনি দিয়েই কিন্তু সে কি হচ্ছে মোস্ট অফ দা বলা হচ্ছে কমপ্লিটলি এটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়েই বা কিডনির মাধ্যমে এক্সক্রিশন হচ্ছে। এবং ডেইলি ক্রিয়েটিনিন প্রোডাকশন ইজ রিমার্কেবলি কনস্ট্যান্ট। অর্থাৎ আমাদের বডিতে যে ক্রিয়েটিনিন প্রোডাকশন হচ্ছে এটার প্রোডাকশনের রেটটা কনস্ট্যান্ট, এটা কিন্তু ভ্যারি করছে না। ভ্যারি করলে কিন্তু ক্লিয়ারেন্স রেটটা এটা কিন্তু ভ্যারি করতো, তখন কিন্তু এটা আইডিয়াল মার্কার হতো না। যেহেতু এটার প্রোডাকশন রেটটা কনস্ট্যান্ট, একটা প্লাজমাতে কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন মেইনটেইন করছে, so this is another advantage of performing creatinine clearance, which is the more representative and specific for renal function. এবং সেরাম ক্রিয়েটিনিন ইজ মোর রিলেটেড টু এজ, সেক্স এবং মাসেল মাস। এজ, সেক্স এবং মাসেল মাসের সাথে ক্রিয়েটিনের সম্পর্ক আছে। যার মাসেল মাস বেশি তার ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন বেশি, মেলে একটু বেশি থাকে। এবং আপনারা জানেন যে এজ বাড়ার সাথে সাথে কিন্তু ক্যাটাবলিক স্টেটে যখন থাকে তখন ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা বাড়ে। এবং ক্রিয়েটিনিন কিন্তু ইট ইজ নট রিঅ্যাবজর্ব ইন দ্য রিনাল টিউবুল। তাহলে মোটামুটি ক্রিয়েটিনিনও কিন্তু যে আইডিয়াল সাবস্টেন্সের যে ক্রাইটেরিয়াগুলি, সেটা কিন্তু ক্রিয়েটিনিনও মোটামুটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে। এবং ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করার জন্য আমাদেরকে কোনো ইন্ট্রাভেনাস ক্রিয়েটিনিন ইনফিউশন দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে একটা সুবিধা। এই সমস্ত কারণে therefore creatinine clearance provides a reasonable estimate of GFR. Okay, that is why this method is much more widely used than inulin clearance for estimating GFR clinically. তাহলে আপনাকে যদি কখনো কেউ প্রশ্ন করে কেন ইনুলিন ক্লিয়ারেন্স না করে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কেন এটা ওয়াইডলি ইউজড মেথড বা মোস্ট প্রিফার্ড বা ক্লিনিক্যালি প্র্যাকটিস মেথড কেন, সো এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন যে এটা যে বডিতে তৈরি হচ্ছে এবং এটার কনস্ট্যান্ট প্রোডাকশন রেটটা কনস্ট্যান্ট, এটা এস, সেক্স, মাসেল মাসের সাথে রিলেটেড এবং এটা রিঅ্যাবজর্পশন হয় না এবং বাইরে থেকে এটা ইনজেক্ট করা লাগছে। সো দিস আর দ্য রিজনস, and that is why we choose creatinine clearance. Okay, next, তাহলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের প্রসিডিউরটা আমরা যদি একটু দেখি, আমরা যদি ভি এর মান বের করতে হলে, ভি মানে ইউরিন ফ্লো রেট, তাহলে 24 আওয়ার আপনাকে কি করতে হবে, পেশেন্টের বা পার্সনের ইউরিনটা কালেক্ট করতে হবে একটা ইউরো ব্যাগের মধ্যে। পেশেন্টকে ক্যাথেটার করে ইউরো ব্যাগে 24 ঘন্টা ইউরিন কালেকশন করতে হবে। তাহলে 24 ঘন্টা যদি কালেকশন করেন, 24 ঘন্টায় কতটুকু ইউরিন হলো আপনি ক্যালকুলেশন করে সেখান থেকে কিন্তু যে তাহলে 1 মিনিটে কতটুকু ইউরিন হয়েছে এই ভি এর মান আমরা পেয়ে যাব এমএল পার মিনিট। আর প্লাজমা স্যাম্পল নিব, সেখান থেকে আমরা প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা মেজার করতে পারবো এবং ইউরিনারি স্যাম্পল থেকে আমরা ইউরিন স্যাম্পল দিয়ে আমরা ইউরিন কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন মেজার করতে পারবো। তাহলে যদি এই ভ্যালুগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে তো সিম্পলি আমরা ক্লিয়ারেন্সের সূত্র জানি যে ক্লিয়ারেন্স ইজ ইকুয়াল ইউরিনারি কনসেন্ট্রেশন ইনটু ভি ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন। এটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ভ্যালুটা আমরা পেয়ে যাব নরমাল। এটা সব মনে রাখবেন, নরমাল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট হচ্ছে মেলের ক্ষেত্রে একটু বেশি, 90 থেকে 140
ml per minute in case of men, আর ফিমেলের ক্ষেত্রে একটু কম 80 থেকে 125 ml per minute in case of women. So this is the normal range of the creatinine clearance. তার মানে এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করেন যে ক্লিয়ারেন্স রেটটা যদি 140 ধরেন তাহলে দেখা যাচ্ছে কিন্তু জিএফআর এর চেয়ে একটু বেশি, তার মানে কিছু পরিমাণ ক্রিয়েটিনিন কিন্তু রেনাল টিউবুলে সিক্রেশন হয়, বাট এটা কিন্তু রিঅ্যাবজর্পশন হবে। So an approximation of changes in GFR however can be obtained by simply measuring plasma creatinine concentration which is inversely proportional to GFR. তাহলে আমরা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন করেও আমরা জিএফআর টাকে মেজার করতে পারি। দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, এগেইন it is not a very easy to perform the creatinine clearance test, কারণ আপনি দেখেন যে 24 ঘন্টা ইউরিন কালেক্ট করতে হবে, সেখান থেকে ভি ক্যালকুলেশন করতে হবে, তারপরে আবার প্লাজমা স্যাম্পল নিয়ে প্লাজমা ক্রিয়েটিনিন দেখে আবার ইউরিন স্যাম্পলে মেজার করতে হবে, তারপরে এই ভ্যালুগুলো পাওয়ার পরে তারপরে আপনি এই সূত্র দিয়ে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বের করতে পারবেন বা জিএফআর মেজার করতে পারবেন। সো ইট ইজ এগেইন এটা আসলে কমনলি কিন্তু ক্লিয়ারেন্স টেস্ট ক্লিনিক্যালে ফিল্ডে প্র্যাকটিসে এটা ইউজ করা হয় না। যেটা ইউজ করা হয় আমরা পেশেন্টকে শুধুমাত্র একটা সেরাম ক্রিয়েটিনিন বা প্লাজমা কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন এইটা করতে দিই। সো আমরা যদি প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা জানি, এইটা দিয়েই আমরা কিন্তু জিএফআর মেজার, বর্তমানে খুব জনপ্রিয় একটা মেথড আছে, একটা ইকুয়েশন আছে, সেখানে যদি আপনি ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা জানেন এই ইকুয়েশনের মাধ্যমে আপনি জিএফআর মেজার করতে পারবেন, তাহলে আপনাকে আর কষ্ট করে ক্লিয়ারেন্স টেস্ট বের করা যে কমপ্লেক্স প্রসিডিউর সেখানে যাওয়া লাগবে না। এখানে দেখেন এখানে বলা হচ্ছে কক্রফ-গল্ফ ইকুয়েশন, এটা দিয়ে আমরা এইভাবে যে পদ্ধতিতে যে জিএফআরটা পাবো সেটাকে আমরা বলছি ইজিএফআর। সূত্রটা কি দেখেন 140 মাইনাস এস, পেশেন্টের বয়স সেটাকে মাইনাস করতে হবে 140 থেকে, ইনটু ওয়েট ইন কেজি, আপনি কেজিতে যদি ওয়েটটা মেজার করবেন, ডিভাইডেড বাই 72 ইনটু এই যে আপনি যে সেরাম ক্রিয়েটিনিন যে কনসেন্ট্রেশনটা পাইছেন এইখানে বসাই দিবেন, সেই কনসেন্ট্রেশনটা এই সূত্র যদি ইউজ করেন এখানে মিলিগ্রাম পার ডেসিলিটার এই ইউনিটে বসাইতে হবে, ওয়েটটাকে রাখতে হবে কেজিতে আর এস ইয়ার্স, এটা যদি বসাই দেন আমরা আপনি যে ভ্যালুটা পাবেন সেটাকে আমরা বলবো ইজিএফআর। তাহলে শুধুমাত্র সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন করে এই সূত্রের মাধ্যমে আমরা ইজিএফআর মেজার করতে পারি। আর পেশেন্টটা যদি ফিমেল হয় তাহলে এইখানে যা পেলেন তার সাথে 0.85 গুণ করতে হবে, তাহলে ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে, মেল হলে এটা দরকার নেই। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে ইজিএফআর। এটা হচ্ছে বর্তমানে মডার্ন মেথড। হ্যাঁ, যেহেতু ক্লিয়ারেন্স টেস্ট আসলে ওইভাবে করাটা ভেরি ডিফিকাল্ট, আপনাকে ইউরিন স্যাম্পল নিতে হয়, প্লাজমা স্যাম্পল নিতে হবে, ইউরিনের ফ্লো রেটটা 24 ঘন্টা কালেক্ট করে রেট ডিটারমাইন করতে হবে, সো ইট ইজ নট ইজি টাস্ক। সো এই জন্য রিসেন্টলি এই মেথডটা খুবই জনপ্রিয় মেথড, যে ইজিএফআর, সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা মেজার করে আমরা ইজিএফআর ক্যালকুলেশন করতে পারি থ্রু দিস মেথড। আবার একটা রাফ এস্টিমেশন আছে, এটা জাস্ট একটু মানে নিজের আইডিয়া ডেভেলপের জন্য, বাট আমরা তো ওই সূত্রের মাধ্যমে আমরা অ্যাকুরেট ইজিএফআরটা ক্যালকুলেশন করতে পারবো। রাফ এস্টিমেশন কি, ধরেন সেরাম ক্রিয়েটিনিনটা যখন আপনি মনে করবেন, আমরা জানি যে আমরা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এই পর্যন্ত আমরা নরমাল কাউন্ট করতে পারি। তো এটা দেখা যাচ্ছে যে যখন 1.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, আপনাকে ধরে নিতে হবে 25% জিএফআর কি হয়ে গেছে, লস্ট হয়ে গেছে, অর্থাৎ ইনট্যাক্ট আছে 75%। হ্যাঁ, 75%, এটাকে বলা হচ্ছে স্টেজ 2 বল। যখন ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা ডাবল হয়ে গেল, দেখেন 1.2 গুণ 2 মিলিগ্রাম পার ডেসিলিটার, আপনি ধরে নিতে পারেন, মোটামুটি একটা রাফ আইডিয়া নিতে পারেন যে আপনার কিডনির 50% জিএফআর কি লস্ট, 50% লস্ট, বাকি ইনট্যাক্ট আছে 50%। এটা যখন ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা ডাবল হয়ে গেল, এবং আপনি ইজিএফআর এ যখন সূত্রটা বসাবেন আপনি মোটামুটি দেখবেন এরকমই আসছে।
যখন 3.5 পেলেন মিলিগ্রাম পার ডেসিলিটার, তখন আপনাকে বুঝতে হবে 75% জিএফআর লস্ট। এবং একটা গুরুত্বপূর্ণ, এই স্টেজে কিন্তু রোগীর যে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে, ক্লিনিক্যাল ফিচার্স 75% লস্ট হয়ে গেছে। আর যখন 5 মিলিগ্রাম পার ডেসিলিটার, আপনাকে মোটামুটি আইডিয়া করতে পারেন যে 90% জিএফআর কমে গেছে, অনলি 10% এখনো ভালো আছে। এরপরে যখন 6 থেকে 8, তখন ধরে নেবেন 95% রেনাল ফাংশন বা জিএফআর এটা কিন্তু লস্ট হয়ে গেছে, অনলি 5%। আসলে এই স্টেজে গিয়ে রেনাল ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ মোটামুটি এই 5 এর উপরে গেলেই তখন কি আমরা ডায়ালাইসিস দেওয়া লাগে পেশেন্টকে, এবং ফাইনালি আলটিমেট লাস্ট চিকিৎসা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন। সো এটা হচ্ছে রাফ এস্টিমেশন। আপনি অ্যাকুরেটলি যদি করতে চান, কারণ যেহেতু ক্রিয়েটিনিনের এজের সাথে এবং বডি ওয়েটের সাথে মাসের সাথে রিলেশন আছে, এই জন্য ইজিএফআর এর যে সূত্রটা আছে এইটা দিয়ে মেজার করাটা ভালো। আর এটা হচ্ছে রাফলি একটা আন্দাজে আইডিয়া করার জন্য। তো যাই হোক, আমরা বেশ কিছু আইডিয়া পেলাম। আমরা ক্লিয়ারেন্স টেস্ট দিয়ে কিভাবে জিএফআর মেজার করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন the following generalization can be made by comparing the clearance of substance with the clearance of inulin. আমরা জানি ইনুলিন ক্লিয়ারেন্স কত, 125 ml per minute, তার মানে জিএফআর, ইনুলিন ক্লিয়ারেন্সটা জিএফআর এর সমান। ওকে, তাহলে এখন খেয়াল করেন যে if the clearance rate of the substance equals that of inulin clearance, কোন একটা সাবস্টেন্সের ক্লিয়ারেন্স রেটটা যখন ইনুলিন ক্লিয়ারেন্সের সমান হবে, তার মানে হচ্ছে কি ওই সাবস্টেন্সটা is only filtered and not reabsorbed or secreted। শুধু ফিল্টার হবে, রিঅ্যাবজর্পশন হবে না, সিক্রেশন হবে না। ওকে, দুই নম্বর কথা হচ্ছে if the clearance rate of a substance is less than the inulin clearance, মানে 125 ml per minute এর যদি নিচে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই সাবস্টেন্সটা রিঅ্যাবজর্পশন হয়েছে, তাই না? the substance must have been reabsorbed by the nephron tubule। আবার যদি আমরা দেখি যে ক্লিয়ারেন্স রেটটা ইনুলিন ক্লিয়ারেন্স রেটের যদি বেশি আসে কোনো সাবস্টেন্স, তার মানে বুঝতে হবে ওই সাবস্টেন্সের সিক্রেশন হয়েছে। ওই যে আগে দেখাইছিলাম সিক্রেশন হলে কিন্তু এক্সক্রিটেড অ্যামাউন্টটা বেশি হয়। সো এটা আপনি বলতে পারেন যে ক্লিয়ারেন্স টেস্টের যে ইন্টারপ্রিটেশন এভাবে আপনি দিতে পারেন বা জেনারেলাইজেশন করতে পারেন। এখন আমরা প্লাজমা ক্লিয়ারেন্স ইউজ করে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মেজার করতে পারি, সেটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। হ্যাঁ, রেনাল প্লাজমা ফ্লো is estimated by measuring the clearance of the organic anion para amino hippurate। হ্যাঁ, এইটার ক্লিয়ারেন্স দিয়ে আমরা কি করতে পারি, রেনাল প্লাজমা ফ্লোটা মেজার করতে পারি। এই প্যারা অ্যামাইনো হিপুরেটকে আমরা কি করি, ইন্টারভেনাসলি আইভি ইনফিউজ করা হয়। এটাও কিন্তু আমাদের বডিতে তৈরি হয় না, এটা ইনফিউশনের মাধ্যমে বডিতে ইন্ট্রোডিউস করতে হয়, এবং তারপরে একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, রেনাল প্লাজমা ফ্লোটা নির্ণয় করতে পারি। ঠিক সিমিলারলি আপনার মনে আছে কিনা কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে মেজার করছিলাম, মনে আছে? যে অক্সিজেন দিয়ে যে টোটাল কনজাম্পশন অফ অক্সিজেন পার মিনিট ডিভাইডেড বাই arterial oxygen concentration minus venous oxygen concentration, arterio venous difference, concentration difference। একই ভাবে কিন্তু এটা আমরা ইউজ করব। এখানে অক্সিজেনের জায়গায় সাবস্টেন্সে আমরা প্যারা অ্যামাইনো হিপুরেটকে ধরব। তাহলে আমরা এরপরে দেখব যে পার মিনিটে এই প্যারা অ্যামাইনো হিপুরিক অ্যাসিডটা কতটুকু এক্সক্রিট হচ্ছে, অর্থাৎ এক্সক্রিটেড অ্যামাউন্ট পার মিনিট, অ্যামাউন্ট অফ এক্সক্রিটেড সাবস্টেন্স এক্সক্রিটেড ইন ইউরিন পার মিনিট, তার মানে এটা টোটাল কনজাম্পশন পাচ্ছি, ডিভাইডেড বাই আমরা যদি আর্টারিয়াল কনসেন্ট্রেশন মেজার করি এই প্যারা অ্যামাইনো হিপুরিক অ্যাসিড, সেখান থেকে যদি ভেনাস কনসেন্ট্রেশন মাইনাস মেজার করে বিয়োগ দিই, হ্যাঁ, তাহলে আমরা কি রেনাল প্লাজমা ফ্লো ফিক্স ল, সিম্পলি ফিক্স লর মাধ্যমে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন আরপিএফ ইজ ইকুয়াল, এই যে হচ্ছে কি ইউরিন এক্সক্রিটেড অ্যামাউন্ট, মানে কি যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, সেটা আমরা অলরেডি জানি। এক্সক্রিটেড অ্যামাউন্ট বের করতে হলে ইউরিনারি কনসেন্ট্রেশনটা আমাকে মেজার করতে হবে, তার সাথে এই ইউরিন ফ্লো রেট, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে প্রতি মিনিটে কতটুকু এক্সক্রিট হচ্ছে বা টোটাল কনজাম্পশনটা আমরা বুঝতে পারবো কিডনিতে। ঠিক আছে, আচ্ছা, ডিভাইডেড বাই arterial concentration of that substance, এই x মানে হচ্ছে ওই সাবস্টেন্সটা, এখানে প্যারা অ্যামাইনো হিপুরিক অ্যাসিড ধরবো, মাইনাস ভেনাস কনসেন্ট্রেশন। ভেরি সিম্পল, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফিক্স ল, সিম্পলি আমরা যেভাবে কার্ডিয়াক আউটপুট মেজার করেছিলাম।
আমরা রেনাল প্লাজমা ফ্লো এইটা লিখতে পারি। এখন খেয়াল করেন, যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, বলা হচ্ছে about 90% of the para-amino hippurate of the arterial blood is removed by the kidney. হ্যাঁ, কিডনি ধরেন আমি আরো সহজ করে বোঝানোর জন্য বলি, ধরেন আর্টারিয়াল কনসেন্ট্রেশন আছে 100 মিলিগ্রাম প্যারা-অ্যামাইনো হিপ্পুরেট, কিন্তু ভেনাস কনসেন্ট্রেশনে গিয়ে এই জায়গাতে আছে 10। তাহলে কতটুকু এক্সট্রাকশন করছে কিডনি? 90। তার মানে আপনি পার্সেন্টেজ করলে 90%, তাই না? 90% কিন্তু এটা এক্সট্রাকশন করছে। তাহলে এক্সট্রাকশন রেশিও যদি আমরা হিসাব করি কিভাবে? আর্টারিয়াল কনসেন্ট্রেশন মাইনাস ভেনাস কনসেন্ট্রেশন। এখানে আর্টারিয়াল কনসেন্ট্রেশন হলো 100 মাইনাস ভেনাস কনসেন্ট্রেশন হবে 10, হ্যাঁ, ডিভাইডেড বাই আর্টারিয়াল কনসেন্ট্রেশন 100। তাহলে যদি 90% যদি এখানে এক্সট্রাকশন রিমুভ হয়, এক্সট্রাকশন হয়, তাহলে এক্সট্রাকশন রেশিও আসবে 0.9। ওকে, কিন্তু আমরা এখানে ধরেন হিসাবের সুবিধার জন্য একটা জিনিস খেয়াল করেন, যেহেতু 90% মানে ধরা যায় কোন একটা এক্সট্রাকশন হচ্ছে, আমরা ধরে নেই এটাকে 100%, অনলি 10% আমরা এটা ইগনোর করলাম। তাহলে যদি 100% এক্সট্রাকশন হয়, তাহলে আর্টারিয়াল কনসেন্ট্রেশন 100 আর 100% এক্সট্রাকশন হয়ে গেল কিডনিতে, তাহলে ভেনাস কনসেন্ট্রেশন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে 0 হয়ে গেলে আমরা যদি এই প্যারা-অ্যামাইনো হিপ্পুরেটের এক্সট্রাকশনটা 100% ধরি, তাহলে কিন্তু এই ভেনাস কনসেন্ট্রেশনটা এই ভ্যালুটা আসবে 0। হ্যাঁ, তাহলে 0 যেহেতু আসলে, তাহলে এটাকে আমরা ইগনোর করি। তাহলে ইগনোর যদি করি, এটাকে যদি ভ্যালু 0 হয়, তাহলে কি থাকে দেখেন, ইউএক্স অর্থাৎ ইউএস ইউরিনারি কনসেন্ট্রেট অফ সাবস্টেন্স ইনটু ভি মানে ইউরিন ফ্লো রেট ডিভাইডেড বাই আর্টারিয়াল কনসেন্ট্রেশন। এটা সমান সমান আমরা কি জানি, মনে আছে? এটা সমান সমান কিন্তু সেই ক্লিয়ারেন্স সিএক্স, তার মানে প্যারা-অ্যামাইনো হিপ্পুরেটের ক্লিয়ারেন্স। ওকে, আচ্ছা, এই জন্য আমরা প্যারা-অ্যামাইনো হিপ্পুরেটটাকে ইউজ করছি, কারণ এটার এক্সট্রাকশন রেশিওটা অনেক হাই। এখানে লো এক্সট্রাকশন রেশিও এই করলে আপনার ভুলটা বেশি আসবে, এররটা বেশি আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আরপিএফ ইজ ইকুয়াল, দেখা যাচ্ছে এই প্যারা-অ্যামাইনো হিপ্পুরেটের যে ক্লিয়ারেন্স সেটা সমান ক্লিয়ারেন্স অফ প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড, এবং এটা আপনি আসলে পাবেন 585 ml পার মিনিট। ওকে, তাহলে যদি প্রশ্ন করা হয় কেন রেনাল প্লাজমা ক্লিয়ারেন্স প্লাজমা ফ্লো মেজার করার জন্য কেন প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড ইউজ করা হচ্ছে, উত্তরটা হচ্ছে এটার এক্সট্রাকশন রেশিওটা অলমোস্ট 100%, অ্যাকুরেটলি বললে 90%। এই জন্য এইটার ক্লিয়ারেন্স ভ্যালু এই রেনাল প্লাজমা ফ্লোর সমান, এই জন্যই সমান হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যাই। এখন যেটা বলছিলাম আমরা, যে অ্যাজিউম এক্সট্রাকশন রেশিওটা যদি আপনি 100% ধরেন, তাহলে রেশিওটা আসবে 1। হ্যাঁ, অর্থাৎ 100 মাইনাস 0 ডিভাইডেড বাই 100, তাহলে রেশিওটা 1 আসতেছে না? এক্সট্রাকশন রেশিওটা 1 আসবে। হ্যাঁ, এইভাবে আপনি যে ক্লিয়ারেন্সটা পাবেন সেটা দ্বারা রেনাল প্লাজমা ফ্লো আমরা পেয়ে যাব। রেনাল প্লাজমা ফ্লো ইকুয়ালটা প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড ক্লিয়ারেন্স। এই ক্ষেত্রে যদি এক্সট্রাকশন রেশিওটা 1 হয়, সেক্ষেত্রে এক্সট্রাকশন রেশিও 1 মানে হচ্ছে 100% এক্সট্রাকশন হচ্ছে, সেক্ষেত্রে রেনাল প্লাজমা ফ্লো এবং প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিডের ক্লিয়ারেন্সটা সমান হবে। ওকে, when this assumption is made, the RPF is usually called effective RPF. এই যে RPF টা আপনার মেজার করলে এটাকে বলবো ইফেক্টিভ RPF। এখন কথা হচ্ছে the extraction of para-amino hippuric acid by healthy kidney however is not 100%. accurately তো 100% না, আমরা হিসাবে সুবিধার জন্য ধরছিলাম, বাট এভারেজ আমরা বলতে পারি এটা 90%, অলমোস্ট 100% এর কাছে। তাহলে আমরা যদি অ্যাকুরেটলি হিসাব করতে চাই, তাহলে এখান থেকে এক্সট্রাকশন রেশিওটা আমি বের করি, তাহলে এবার 90% হলে আমরা এক্সট্রাকশন রেশিওটা কত হবে? 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100, তাহলে আসবে এক্সট্রাকশন রেশিওটা এক্ষেত্রে আমরা পাবো 0.9। এখন আমরা কি করব, অ্যাকচুয়াল রেনাল প্লাজমা ফ্লো যদি বের করতে চান, তাহলে এই যে রেনাল প্লাজমা ফ্লো আমরা কি বুঝলাম, যে ক্লিয়ারেন্স অফ দা প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড যেটা পাবো, সেটাকে এই এক্সট্রাকশন রেশিও, প্যারা-অ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিডের এক্সট্রাকশন রেশিও দ্বারা আমরা ভাগ করব, ডিভাইড করব, সেটা হচ্ছে 0.9। তাহলে ক্লিয়ারেন্স আগেরবার কত পাইছিলাম? 585, সেটাকে যদি আপনি
0.9 দিয়ে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন 650 ml পার মিনিট। এটা হচ্ছে দেখেন অ্যাকুরেট বা অ্যাকচুয়াল রেনাল প্লাজমা ফ্লো। ওকে, তাহলে রেনাল প্লাজমা ফ্লো যদি একবার আপনি মেজার করে ফেলতে পারেন তাহলে রেনাল ব্লাড ফ্লো মেজার করা যাবে। ব্লাড ফ্লো সূত্র হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো ডিভাইডেড বাই 1 মাইনাস হেমাটোক্রিট। এখানে হেমাটোক্রিট ভ্যালু ধরেন 45% হলে তাকে দশমিক নিলে 0.45 আর আরপিএফ তে 650 ml বের করলেন, এখানে বের করলে আপনি সূত্র পেয়ে গেলেন যে 1182 ml পার মিনিট। ওকে, আচ্ছা এবার আসেন অসমোলার ক্লিয়ারেন্স। অসমোলার ক্লিয়ারেন্স মানে হচ্ছে total clearance of solute from the blood can be expressed as the osmolar clearance, the volume of plasma cleared of solute each minute through the kidney। মানে এখানে একটা পার্টিকুলার সলিউট ক্যালকুলেশন না করে আপনি অ্যাজ এ হোল সব সলিউট, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে সলিউট ক্লিয়ারেন্স। তাহলে কি সূত্র একই, আপনার এখানে পার্টিকুলার সলিউটের কনসেন্ট্রেশন না করে আমরা করব ইউরিনের অসমোলারিটি দেখব, তাহলে ইউরিনের সলিউট কনসেন্ট্রেশন আমরা পেয়ে যাব ইউরিনের অসমোলারিটি ইনটু ভি ডিভাইডেড বাই প্লাজমার অসমোলারিটি। তাহলে ইউরিনের অসমোলারিটি নরমালি হচ্ছে 600, এই যে ক্লিয়ারেন্সের সূত্র ডিভাইডেড বাই ভি ইনটু বাই প্লাজমার অসমোলারিটি 2 ml পার মিনিট। তার মানে প্রতি মিনিটে 2 ml প্লাজমা সলিউট থেকে ক্লিয়ার হচ্ছে, এইটাই হচ্ছে অসমোলার ক্লিয়ারেন্স। তাহলে এই অসমোলার ক্লিয়ারেন্স ভ্যালু যত বেশি হবে তাহলে আপনাকে তার মানে চিন্তা করতে হবে ইউরিন তত কনসেন্ট্রেটেড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা টার্ম হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স আপনি চিন্তা করেন, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স দ্য রিপ্রেজেন্ট দ্য রেট অ্যাট হুইচ সলিউট ফ্রি ওয়াটার ইজ এক্সক্রিটেড বাই দ্য কিডনি। So free water clearance is calculated as the difference between water excretion, urine flow rate and osmolar clearance. তাহলে water excretion হচ্ছে এখানে V, এর থেকে যদি মাইনাস করেন অসমোলার ক্লিয়ারেন্স তার মানে সলিউট ক্লিয়ারেন্স, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। তাহলে অসমোলার ক্লিয়ারেন্সের সূত্র এখানে যদি বসাই দেন UOSM ইনটু V ডিভাইডেড বাই POSM দিলে, আমরা তো এটা অলরেডি বের করছি 2 ml পার মিনিট অসমোলার ক্লিয়ারেন্স, তাহলে 1 মাইনাস 2 আপনি রেজাল্ট আছে -1 ml পার মিনিট। তার মানে দেখেন অসমোলার ক্লিয়ারেন্স যদি বেশি হয় তাহলে ওয়াটার ক্লিয়ারেন্স তত বেশি নেগেটিভ হবে, যত বেশি নেগেটিভ তার মানে ইউরিন তত কনসেন্ট্রেটেড। আর অসমোলার ক্লিয়ারেন্স যত কম হবে, এটা যদি কম হয় তাহলে ওয়াটার ক্লিয়ারেন্সটা এখানে পজিটিভ হবে, আর এটা পজিটিভ আসা মানে হচ্ছে ফ্রি ওয়াটার বেশি যাচ্ছে, তার মানে ইউরিনটা ডাইলুট ইউরিন ফর্মেশন হচ্ছে। So that's all about plasma clearance and its correlation with GFR and renal plasma flow. আমি আর osmolar clearance এবং free water clearance আলোচনা করব। আশা করি সবাই ভালো লেগেছে। Thank you very much. That's all for today.